তুমি অমন দৌড়ানি দিলা কেন বউ? ইরিনকে উদ্দেশ্য করে কথাটা বললেন বৃদ্ধ জামিলা খাতুন। ইরিনের তাকে চিনতে পেরেছে। সম্পর্কে ইনি হেলাল সাহেবের চাচি, সেই হিসেবে আয়াজের দাদি। ইরিন খাটের ওপর বেজার মুখে বসে আছে। জামিলা খাতুন ইরিনের সামনে বসে বলল, খাও নাই কেন? ভাইয়ের ওপরে রাগ করছ? ইরিন জবাব না দিয়ে নতমুখে বসে রইল। ডাইনিং টেবিলে বাড়ির পুরুষ সদস্যরা খেতে বসেছে। লোকজন বেশি হওয়ায় আলাদা আলাদা করে খেতে বসেছে সবাই। ইরিন আগেই মুক্তাকে জানিয়ে দিয়েছে সে খাবে না। মুক্তা ইচ্ছে করেই নিজে না এসে জামিলা খাতুনকে পাঠিয়েছে ইরিনকে ডাকার জন্য। মুক্তাকে নানান ধরনের পরামর্শ দিয়েছেন জামিলা খাতুন। সে কেবল লজ্জায় লাল হয়ে আঁচল চাপা দিয়ে হেসেছে। মোহসিন ২-৩ বার তার এমন হাসার কারণ জিজ্ঞাসা করেছে। লজ্জায় বলতে পারেনি সে। ইরিনের মুখ ভার দেখেই জামিলা খাতুনকে পাঠিয়েছে সে। জমিলা গুরুগম্ভীর কণ্ঠে বললেন, শোন বউ, একটা কথা বলি, পুরুষ মানুষেরে বেশি লাই দিবা না। লাই পেলে মাথায় উঠে এরা। এদেরকে সবসময় কড়াকড়িতে রাখতে হয়, না হলে দেখবা হাতের বাইরে চলে গেছে। কথায় কথায় তোমারে উঠাবে আর বসাবে। তোমার বয়স কম, বুদ্ধিশুদ্ধি হয় নাই, তাই বড় হিসেবে তোমাকে কিছু উপদেশ দেই। শোনো, এমন ভয় পাওয়া চলব না। সে তোমারে শাসন করার আগে তুমি তারে শাসনে করবা। সে যদি এক ধমক দেয় তুমি ফিরাইয়া ধমক দিবা ৩টা। কথা কি কইলাম বুঝছ? ইরিনের এসব ক্যাচাল ভালো লাগছে না। জমিলা খাতুন কি বলছে তার এক ফোঁটা সে মনোযোগ দিয়ে শোনেনি। তার তো রাগে আয়াজকে এই মুহূর্তেই টাক বানিয়ে ফেলতে মন চাইছে। আয়াজ এভাবে কেন দৌড়ালো তাকে? আর সেই বা কেন দৌড় দিল? তার তো উচিত ছিল দাঁড়িয়ে থেকে আয়াজকে ভরকে দেওয়া। কথায় আছে চোর পালালে বুদ্ধি বাড়ে। ইরিনের অবস্থাও তাই। মুড অফ করে বসে রইল সে। জমিলা ইরিনের সাথে কথা বলে মজা পাচ্ছেন না। ইরিনের ঘর থেকে বেরিয়ে আয়াজের ঘরে গিয়ে ঢুকলেন। আয়াজ খাটের ওপর বসে ল্যাপটপে কাজ করছিল। জমিলা খাতুন ভেতরে ঢুকে বললেন, কেমন পুরুষ তুমি? তোমার বউ রাগ কইরা না খাইয়া বইসা আছে আর তুমি ভালো মানুষের মতো বইসা কাজ করো? ইরিন খায়নি? না, সে তোমার ওপর রাগ করে আছে। আমার ওপর? আমি কি করেছি? তুমি তারে বিকেলবেলা সবার সামনে দৌড়ানি দিলা কেন? ও পায়ের ব্যথা নিয়ে বৃষ্টিতে ভিজতে গিয়েছিল কেন? মাইয়া মানুষের নানান ধরনের শখ আছে। বৃষ্টিতে ভিজাও একটা শখ। তুমি বুঝবা না। এখন যাও বউয়ের কাছে গিয়া মাফ চাও, নাইলে সে খাবে না বলছে। আয়াজ হাসছে। জামেলা সিরিয়াস ভঙ্গিতে বললেন, শোনো বউ হইল ঘরের লক্ষ্মী। কথায় কথায় তারে বকাঝকা করবা না। ভুল করলে বুঝায় বলবা, ভালোবাইসা বলবা। তিনি একটু থেমে আবারও সিরিয়াস ভঙ্গিতে বললেন, যাও, বউয়ের কাছে যাও। তার মান ভাঙাও। না মানলে পায়ে ধরবা, কানে ধরে উঠবস করবা। সারারাত তার পাশে বসে অনুনয় বিনয় করবা। তারপর আয়াজের কাছে সরে এসে ফিসফিস করে বলল, তাতেও যদি কাজ না হয় ঝাপটাইয়া ধইরা আদর করবা। দেখলা চোখের পলকে রাগ উধাও। বয়সকালে আমি যখন রাগ কইরা থাকলে তোমার দাদাজান আমারে। এইটুকু বলে হাসছেন তিনি। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বললেন, আমি যাই। আয়াজও ল্যাপটপ রেখে উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে দাদু, আপনি যান, আমি আসছি। ইরিন মুক্তার ঘরে বসে টিভি দেখছে। আয়াজ সোহেলি বেগমের ঘর খুঁজে এসে মুক্তার ঘরে এসে ঢুকল। মুক্তা আলমারির জামাকাপড় গোছাছে।
আয়াজ ভেতরে ঢুকতেই ইরিন এমন ভান করল যেন তাকে দেখতেই পায়নি। আয়াজ তার পাশে বসে মুক্তার দিকে একবার তাকাল। মুক্তা তার অবস্থা দেখে মুখ টিপে হাসছে। আয়াজ ইরিনকে শুনিয়ে শুনিয়ে বলল, ভাবি, ভুল হয়ে গেছে, মস্ত বড় ভুল, আর হবে না, এবারের মতো মাফ করে দিলে ভালো হয়। ইরিন টিভির ভলিউম বাড়িয়ে দিল। আয়াজ আবারও বলল, ভাবি, আমি তো বললাম আর হবে না। ইরিন তার দিকে ঝাঝালো চোখে একবার তাকিয়ে পুনরায় টিভির দিকে দৃষ্টি দিল। আয়াজও তার পাশে খাটে গিয়ে বসে বলল, ভাবি, আমি কানে ধরে ক্ষমা চাইছি, আর হবে না। মুক্তা হাসি থামাতে পারছে না। অবশেষে ওদের দুজনকে একান্তে মান অভিমান ভাঙানো সুযোগ করে দিয়ে বাইরে থেকে দরজা আটকে বেরিয়ে গেল সে। যাওয়ার সময় আয়াজের মাথায় চাটি মেরে চোখের ইশারায় বুঝিয়ে দিয়ে গেল, বেস্ট অফ লাক। ইরিন সোফার ওপর পা উঠিয়ে বসেছে। আয়াজ টিভির সুইচ বন্ধ করে দিয়ে তার পাশে এসে বসে বলল, খাসনি কেন তুই? ইরিন নিরুত্তর। আয়াজ তার হাত ধরতে নিলেই ঝাড়া মেরে হাত দুটো কোলের ভেতর ঢুকিয়ে নিল। আয়াজ চট কদে হাঁটু গেড়ে তার সামনে বসে পড়ল। ইরিনের কোমর জড়িয়ে ধরে বলল, সরি, এই যে দেখ কান ধরলাম, আপনি আমাকে ছাড়ুন। সবার সামনে আমাকে দৌড়ানি দিয়ে এখন ভালোবাসা দেখাতে এসেছেন? লাগবে না আমার এমন ভালোবাসা। আয়াজ হঠাৎ ওকে পাঁচকোলা করে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। ওর দুহাত নিজের হাতের মুঠোয় চেপে ধরে আধশোয়া হয়ে ওর মুখোমুখি বসল। ইরিন ছাড়া পাওয়ার জন্য মোচড়ামুচড়ি করছে। আয়াজ ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, দাদু বলছিলেন বউ রাগ করলে নাকি তাকে বেশি বেশি করে আদর করতে হয়, এতে নাকি রাগ কমে যায়। ইরিন জবাব দিল না। অভিমানে গাল ফুলিয়ে বসে রইল। আয়াজ তার গালে গাল ঘষে বলল, রাগ করিস না হরিণ, তুই তো আমার লক্ষ্মী বউ। ইরিনের এখন ছাড়া পাওয়ার জন্য মোচড়ামুচড়ি করছে না, শান্ত হয়ে বসে আছে। আয়াজ পলকহীনভাবে ওর মুখের দিকে তাকিয়ে রইল। আলতো করে ওর কপালে একটা চুমু খেয়ে বলল, কালকে আমরা বৃষ্টিতে ভিজব, তুই আর আমি। তুই ভিজবি, আমি দেখব। কেমন? আপনি ভিজবেন? হ্যাঁ। আয়াজ এখনো তাকে জড়িয়ে ধরে বসে আছে। আয়াজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে সে। ইরিনের তাকে ঠেলে সরিয়ে দিয়ে দ্রুত উঠে বসল। আয়াজ মুচকি মুচকি হাসছে। চল, রুমে চল। আপনি যান, আমি আসছি। আয়াজ বেরিয়ে গেল। ইরিনের ভীষণ লজ্জা লাগছে। সেই ছোট্টবেলা থেকে চেনা এই মানুষটা কাছে আসলে ইদানিং তার বেশ লজ্জা লাগে। এই মানুষটার সাথে যতটা স্বাচ্ছন্দ্যে সে ঝগড়া করতে পারে, ভালোবাসার কথা ততটা স্বাচ্ছন্দ্যে বলতে পারে না। সমস্ত শরীর লজ্জায় নুয়ে আসে, শরীর আর্স্ট হয়ে আসে। আয়াজ বেরিয়ে যেতেই মুক্তা এসে বলল, মা তোকে খেতে ডাকছেন। যাচ্ছি। পরের দিন সকাল থেকেই বৃষ্টি নেই। আকাশ একদম পরিষ্কার। সুহানার বিয়ের আয়োজন চলছে। ইরিন কয়েকবার আয়াজের দিকে চোখ গরম করে তাকিয়েছে, যেন বৃষ্টি না আসাটাও আয়াজের দোষ। দুপুরে ঝকঝকা রোদ উঠল। ইরিন রাগে চোখমুখ লাল করে বলল, আপনি আগেই জানতেন না আজকে বৃষ্টি হবে না? তাই আমাকে মিথ্যে কথা বলেছিলেন? আয়াজ অসহায় কণ্ঠে বলল, আমি কি করে জানবো আজকে বৃষ্টি হবে না? আমি কি ওয়েদার ফোরকাস্ট জানি? জানতেন, আপনি সব জানতেন। বিশ্বাস কর হরিণ, আমি সত্যি জানতাম না। আচ্ছা, আজকে না হলে কাল ভিজবো আমরা। লাগবে না।
আমি আর জীবনেও কোনোদিন বৃষ্টিতে ভিজব না। মিথ্যেবাদী কোথাকার। ইরিন রাগে গটগট করে হেঁটে চলে গেল। আয়াজ রীতিমতো অবাক হয়ে চেয়ে আছে। বৃষ্টি না আসার সাথে তার দোষ কোথায়? ঘণ্টাখানেক বাদেই আকাশে মেঘ জমা হল। চারদিক অন্ধকার হয়ে আসছে। মেঘ ডাকছে। বলতে না বলতেই শুরু হলো ভারী বর্ষণ। দুপুরের খাবারের পর সবাই যার যার ঘরে রেস্ট কিচ্ছে। ইরিনও ঘরে কাঁথামুড়ি দিয়ে ঘুমাচ্ছে। আয়াজ তার পাশে বসে মৃদু স্বরে ডাক দিয়ে বলল, এই হরিণ, বৃষ্টিতে ভিজবি না? উঠো, দেখ বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। ইরিন আড়মোড়া ভেঙে উঠে বসল। জানালার বাইরে তাকাতেই মুখে হাসি ফুটে উঠল। হাসি মুখে জিজ্ঞেস করল, ছাদে যাবেন? আয়। ছাদে উঠে আয়াজ দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। ইরিন একদৌড়ে ছাদের মাঝ বরাবর চলে গিয়েছে। দুহাত মেলে বৃষ্টিতে ভিজচ্ছে সে। আয়াজ রেলিং ঘেঁষে দাঁড়িয়ে তার বৃষ্টিবিলাস দেখছে। হঠাৎ করে ইরিনকে উদ্দেশ্য করে প্রশ্ন করল সে, ইরিন, তোর বান্ধবীদের কারো বিয়ে হয়েছে? 3 জনের হয়েছে। 2 জজের বাচ্চাও আছে। বাহ, ওরা জানে তোর বিয়ে হয়েছে? জানে। তোকে জিজ্ঞেস করেনি তোর বেবি আছে কিনা? আয়াজ বুঝতে পারল ইরিন লজ্জা পেয়েছে। জবাব না দিয়ে ছাদের অন্য পাশে চলে গিয়েছে সে। এর মধ্যেই ছাদের দরজায় দুমদাম আওয়াজ শুরু হল। আয়াজ দরজা খুলতে যাচ্ছিল, ইরিন দৌড়ে এসে তার হাত চেপে ধরে বলল, খুলবেন না প্লিজ। কেন? ওরা কি ভাববে? আয়াজ স্থিরভাবে কিছুক্ষণ ইরিনের মুখের দিকে তাকিয়ে থেকে হেসে ফেলল। ইরিনকে উদ্দেশ্য করে বলল, না খুললে আরো বেশি কিছু ভাববে। ইরিন চেহারার লাজুক ভাব। আয়াজের ভালো লাগছে। ইদানিং ইরিন কথায় কথায় কেমন লজ্জা পায়। ভীষণ আদুরে লাগে দেখতে। ছাদের দরজা খুলতেই মুক্তাসহ আরও অনেকে হুড়মুড়িয়ে ভেতরে ঢুকল। মুক্তা বলল, এদিকে আমরা খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছি। আর মিয়া বিবি ছাদে দাঁড়িয়ে বৃষ্টির মধ্যে রোমাঞ্চ করো? রোমান্সের আর সময় পেলাম কই ভাবি? মাত্র এসেছি, এর মধ্যেই তো তোমরা চলে এলে। তার কথা শুনে সবাই খিলখিলিয়ে হাসছে। আয়াজের চাচাতো ভাইয়ের বউ রোকসানা ইরিনকে খোঁচা মেরে বলল, ইরিন, ভাবিকে সত্যি করে বলতো আয়াজ এতক্ষণ কি করছিল? আয়াজ বলল, ভাবি আসো দেখাই কি করছিলাম। ওকে কেন জিজ্ঞেস করছো? আমাকে জিজ্ঞেস করো, আমি দেখাই। আরেক দফা হাসির রোল পড়ল। রোকসানা চোখ পাকিয়ে বলল, ঠিক আছে, তুমিই বলো। ছাদের দরজা বন্ধ করে কি করছিলে দুজনে? দরজা খুলতে এতক্ষণ লাগলো কেন? আয়াজ চট করে ইরিনের দিকে তাকাল। ইরিনের চেহারায় বিব্রত ভাব। আয়াজ হেসে উঠে বলল, ওই পাশে ছিলাম তো তাই শুনতে পাইনি। ওই পাশে কি করছিলা দুজনে? কি শুনলে তুমি খুশি হবে? সত্যি কথা বলো। আয়াজ হাসছে। সবাই তার দিকে চোখ পাকিয়ে চেয়ে আছে। ইরিনের মাথায় আসছে না এরা সবাই এমন নির্লজ্জের মতো কথা বলছে কি করে। সবার কথার মাঝখানে এক ছুটে নিচে নেমে গেল সে। কিন্তু আয়াজের রেহাই হল না। তাকে ঘিরে সবাই জোট বেঁধে দাঁড়িয়েছে। সত্যি কথা না বললে তোমাকে ছাড়ছি না। আয়াজ বুঝতে পেরেছে একটা কিছু না শোনা পর্যন্ত এই মহিলা পার্টি তাকে ছাড়ছে না। সে লাজুক লাজুক ভাব নিয়ে বলল, তোমরা যা ভাবছ তাই। কথা শেষ করে সে প্রস্থান। আপন মনেই হাসছে সে। আহা, কি সুন্দর মিথ্যে। ইরিন জামাকাপড়ের ব্যাগ খুলে স্তম্ভিত হয়ে গেছে। ব্যাগের সব জামাকাপড় দলামোচড়া হয়ে আছে। এখন সে কি পরবে?
এখানে আসার আগে তাড়াহুড়োতে সব জামাকাপড় এলোমেলো করে ব্যাগে ঢুকিয়েছিল। এখন ব্যাগ খুলতেই দেখল সব কাপড় একেবারে দলামোচড়া হয়ে বিচ্ছিরি অবস্থা। এদিকে সবাই মিলে শহরের মার্কেটে যাবে। যদিও বিয়ের শপিং সবার আগেই হয়ে গেছে, তবুও মেয়েরা টুকটাক জিনিসপত্র কেনাকাটা করবে। মার্কেট থেকে পার্লারে যাবে সবাই মিলে। মেয়েরা সবাই ফেসিয়াল করবে, ম্যানিকিউর, পেডিকিউর, চুল রিবন্ডিং আরও কত কি। ইরিন আয়াজের কাছে থেকে ৫,০০০ টাকা খসিয়েছে। আয়াজ প্রথমে দিতে চায়নি। এতগুলো টাকা শুধুমাত্র মুখের মাখামাখি আর চুলের কাটাকাটিতে চলে যাবে সে মানতে পারছে না। ইরিন বহুত জোরজবরদস্তি করে উদ্ধার করেছে। সবাই মার্কেটে যাওয়ার জন্য রেডি হচ্ছে, কিন্তু ইরিন ব্যাগের দিকে তাকিয়ে মুখ কালো করে বসে আছে। আয়াজ মাত্র বাজার থেকে এসেছে। বিছানায় ছড়ানো ছিটানো জামাকাপড়গুলো এক সাইডে সরিয়ে ফ্যানের নিচে বসল সে। ইরিনের কান্না পাচ্ছে। মার্কেটে কি পড়ে যাবে সে? আয়াজ হাত দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বলল, সবাই তোর জন্য অপেক্ষা করছে। বসে আছিস কেন? আমি যাব না। কেন? আমার যেতে ইচ্ছে করছে না। আয়াজ বুঝতে পারছে না তার কাছে থেকে জোর করে টাকা হাতিয়ে নেবার পরে হঠাৎ ইরিনের মতিভ্রম হলো কেন। টাকা কি আরও লাগবে? মানি ব্যাগে আছে, নিয়ে যা। আমি যাব না। কেন যাবি না কেন? আমার ইচ্ছে। আয়াজ ফ্রেশ হতে চলে গেল। এই মেয়ের কখন কি খেয়াল উঠে সে নিজেও জানে না। কিন্তু ফ্রেশ হয়ে এসে ইরিনকে আগের মতোই চুপচাপ বসে থাকতে দেখে ইরিনের কাছে এসে দাঁড়াল। কি হয়েছে তোর? কিছু হয়নি। ইরিন, এবার কিন্তু আমার হাতে মার খাবি। আমি বলেছি না কিছু হয়নি। আপনি আপনার কাজ করুন না। আমাকে নিয়ে পড়েছেন কেন? ইরিন হনহন করে বেরিয়ে যেতে নিল। আয়াজ তার হাত চেপে ধরে বলল, কি হয়েছে আমাকে বলবি তো? কেউ কিছু বলেছে? না। তাহলে? ইরিন তার জামাকাপড়ের দিকে ইশারা করে বলল, আমার সব জামাকাপড় কুঁচকে গেছে। এই কুচকানো জামাকাপড় পরে আমি যাব কি করে? আয়রন করে নিলেই তো হয়। এখন আয়রন করতে বসলে রেডি হব কখন? দেরি হয়ে যাবে। ওরা এতক্ষণ আমার জন্য বসবে না। যা, তুই রেডি হয়ে নে। আমি আয়রন করে দিচ্ছি। ওরা যদি চলে যায়, আমি দিয়ে আসব। যা, তাড়াতাড়ি কর। ইরিনের চোখ দুটো খুশিতে চকমক করে উঠল। মেকআপ বক্স খুলে সাজতেন বসে গেল সে। আয়াজ জামাকাপড় হাতে নিয়ে বলল, কোনটা পরবি দেখিয়ে দিয়ে যা। ইরিন ঘিয়ে রঙের একটা সেলোয়ার কামিজ বের করে দিল। আয়াজ বসে তার জামা আয়রন করছে, আর সে নিশ্চিন্ত মনে সাজুগুজু করছে। আয়াজের আয়রন করা শেষ, কিন্তু তার সাজুগুজু শেষ হল না। একটু পর মুক্তা এলো তাকে ডাকতে। তখনও ইরিনের সাজুগুজু কমপ্লিট হয়নি। মুক্তা প্রায় জোর করে টেনে তুলে নিয়ে গেল তাকে। ইরিন পায়ে আলতা দিয়েছে, নাকে নথ, কানে ছোট ছোট দুল, চুলগুলো দুদিকে বেনি করা। হলুদ রঙের একটা সুতি শাড়ি একপ্যাচি করে পরেছে, গায়ের বধূদের মতো লাগছে ওকে। শুধু কোমরে একটা কলসি জড়ানো থাকলে পারফেক্ট হতো। আজকে সুহানার হলুদে সবাই গায়ের বধূ সাজবে ঠিক করেছে। আয়াজ তার ঘরে বসে ল্যাপটপে মুভি দেখছে। ইরিন সেজেগুজে দুয়েকবার উকি দিয়ে গেছে, কিন্তু দুর্ভাগ্যবশত তার বর মহাশয় সেটা খেয়াল করেননি। তিনি গভীর মনোযোগের সহিত মুভির ইন্ডিং পার্ট দেখছেন। মুভি শেষ করে যখন উঠলেন তখনও ইরিন একবার ভেতরে এসেছে। আয়াজ তখন রুম থেকে বেরোচ্ছিল। ইরিন দরজা দিয়ে ঢোকার সময় তার সাথে ধাক্কা খায়। তখনও আয়াজ ভাবলেশহীনভাবে ইরিনের পাশ কাটিয়ে চলে গেল। ইরিনের প্রচণ্ড রাগ হচ্ছে, আয়াজ এমন কেন?
মহসিন ইতোমধ্যে বেশ কয়েকবার তার বউয়ের প্রশংসা করে ফেলেছে। আর ইনি, তার বউ যে সেজেগুজে ঘুরে বেড়াচ্ছে সেটাই খেয়াল করেননি। ইরিনের ইচ্ছে করে আয়াজকে বউ সাজিয়ে নিজের সামনে বসিয়ে রাখতে। সেজেগুজে ঘুরে বেড়ানো যে খুব সহজ ব্যাপার নয় আয়াজকে বুঝিয়ে দিতে। শাড়ি পরিয়ে একগাদা মেকআপ মুখে মাখিয়ে দিয়ে বলতে, দেখ কেমন লাগে। আয়াজ নিচতলার বিশাল বারান্দায় দাঁড়িয়ে একমনে শিলনোড়ায় হলুদ পেশা দেখছে। সুহানার গায়ে হলুদ আজকে সন্ধ্যায়। আজকাল তো শিলনোড়া বিরল বস্তু, ঘরে ঘরে ব্লেন্ডার থাকায় শিলনোড়ার ব্যবহার নেই বললেই চলে। তবে গ্রামে এখনও এর ব্যবহার আছে। ইরিন আয়াজের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমার যদি সাহস থাকত তাহলে আমি আপনাকে ঠিক এইভাবে শিলনোড়ায় পিষতাম। অসভ্য লোক। আয়াজ নিচতলায় নেমে এসেছে। ইরিন কাছে গিয়ে মিষ্টি হেসে জিজ্ঞেস করল, আপনি হামানদিস্তা চিনেন? আয়াজ চেঁচিয়ে উঠে বলল, কি? হামানদিস্তা? কি এটা? ওটা দিয়ে মশলা পিষে। তো এখন আমি কি করব? করব তো আমি। ইরিন বিড়বিড় করে বলল, ওটার ভিতর নুন মরিচ ঢেলে আমি আপনাকে পিষব। পিষে পিষে ভর্তা বানাব। তারপর সেই ভর্তা ছাগলকে খাওয়াব। আয়াজ তার কথার আগাগোড়া কিছুই শুনল না শিলনোড়ায় পিষণের শব্দে। ইরিনের ঠোঁট দুটো নড়তে দেখে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি বিড়বিড় করছিস? কিছু না। আয়াজ ভেতরে চলে গেল। ইরিন রাগে সামনের কাজের মেয়েটাকে সরিয়ে নিজে পিষতে বসে গেল। আয়াজ কি অন্ধ? সে কি দেখতে পায়নি ইরিন সাজুগুজু করে আছে? কাঁচা হলুদের টুকরোগুলোকে আয়াজ ভেবে আচ্ছামত পিষল কিছুক্ষণ। হলুদ পেশার সময় আরও একটা কাজ করল সে। হলুদে ইচ্ছেমতো লবণ মরিচ মেশাল। তা দেখে সামনে বসে থাকা মেয়েটা আতঙ্কে চোখমুখ ফ্যাকাশে করে ফেলেছে। ইরিন উঠে চলে যাচ্ছিল। হঠাৎ ফিরে এসে মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, মরিচ মেশানো হলুদ ফেলে দিও সুলতানা। জি আচ্ছা। কিন্তু কাজের ফাঁকে সুলতানা হলুদ ফেলার কথা ভুলে গেছিল, ফলাফল স্বরূপ সেই মরিচ মেশানো হলুদই সুহানাকে লাগানো হল। সুহানার প্রচণ্ড চিৎকারে সবার কানের তালা ফেটে যাওয়ার মতো অবস্থা। অনবরত ঠান্ডা পানি ঢালা হচ্ছে মুখে, তাতে করেও চিৎকার কমছে না। সমানে চেঁচিয়ে যাচ্ছে। সবাই ওকে নিয়েই ব্যস্ত। হলুদের বাটিতে মরিচ আসবে কোথা থেকে? কাজের মেয়েটাকে ডেকে আনা হল। অবশেষে প্রচণ্ড ধমকাধমকিতে সে স্বীকার করে ফেলল যে হলুদের মরিচ ইরিন মিশিয়েছে। শুধু মরিচ না, নুনও মিশিয়েছে। হেলাল সাহেব, সোহেলি, রেশমি সবাই অস্থির এই খবর শোনার পর। ইরিনের সাথে তো সুহানার আগে কখনো দেখাই হয়নি, ইনফেক্ট গ্রামে আসার পর পরিচয় হল। তাহলে কিসের শত্রুতা থেকে ইরিন এমন একটা কাজ করল? ইরিন গোমরামুখে বারান্দায় দাঁড়িয়ে আছে। আয়োজ পাঞ্জাবি পরে রেডি হয়ে বেরোচ্ছিল। ইরিনকে একা বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে টেনে তাকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। ঘরের লাইট অফ। আলমারির সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে ইরিন। আয়াজ দাঁড়িয়েছে তার মুখোমুখি, একেবারে কাছাকাছি। ভ্রুজোড়া নাচিয়ে হাসিমুখে বলল, কি ব্যাপার হরিণ? সাজুগুজু করে বারবার আমার সামনে ঘুরঘুর করছিস? মতলবটা কি তোর? মার্ডার করবি? খবরদার। ঢং। দেখি ছাড়ুন। চুপ। একদম চুপ। কোনো কথা বলবি না তুই। ইরিনকে কিছু বলার সুযোগ না দিয়ে একেবারে শক্ত করে জড়িয়ে ধরল তাকে। ইরিন নড়তে পারছে না। স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আয়াজ তার কানের লতিকে আলতো করে একটা কামড় দিয়ে বলল, হরিণ। ইরিনের ঘোর লাগছে। অন্ধকারে দুটো মানুষ কাছাকাছি, পাশাপাশি দাঁড়িয়ে আছে। একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে।
বুকের ভেতর ধুপধুপ করে ইরিনের। কোনো রকমে জবাব দিল সে। হু। আয়াজের হাত দুটো ইরিনের কোমর চেপে ধরেছে। ফিসফিস করে বলল, আয় চল আমরাও একটা বেবি নিয়ে ফেলি। আমার এভাবে থাকতে কষ্ট হয়, খুব কষ্ট। আন্টিকে আমি বুঝিয়ে বলবো। নাতি নাতনি আসার খবর শুনলে তিনি রাগ করে থাকতে পারবেন না। তোর পড়াশোনার কোনো ক্ষতি হবে না। বাবুকে আমি দেখে রাখব। কেমন? ইরিনের হাসি পাচ্ছে। এখন রোমাঞ্চ করার সময়? একটু পরেই সুহানার গায়ে হলুদের প্রোগ্রাম শুরু হবে। এই মানুষটা এমন কেন? সময়মত কিচ্ছু বলতে পারে না, অসময়ে সবগুলি একসাথে বলে দিচ্ছে। ছাড়ুন আমাকে, সবাই অপেক্ষা করছে। না, ছাড়ব না। আমার শাশুড়ি মা আমাকে কিসব উল্টোপাল্টা অনুরোধ করে বসে আছেন, আমি হাদারাম সেইটা ধরেই বসে আছি। আজকে থেকে সব বাদ, শুধু বউ আর আমি, তুই আর আমি। ইরিন ঠোঁট কামড়ে হাসছে। আয়াজ ওর গালে হালকা কামড় বসিয়ে দিয়ে বলল, হাসবি না খবরদার। কামড় দিচ্ছেন কেন? ব্যথা পাই তো। ওয়াক্থু, তোর গালে সব মেকআপ। ইরিন চোখ পাকালো। অতঃপর আয়াজ মুচকি হেসে তার গালে গভীর আবেগে চুমু খেতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে তার রোমান্সের 12টা বাজিয়ে তখনই দরজায় নক। দরজার বাইরে মুক্তা দাঁড়িয়ে আছে। গম্ভীর ভঙ্গিতে জানালো হেলাল সাহেব ইরিনকে ডেকে পাঠিয়েছেন। ইরিন মুচকি হেসে দ্রুত বেরিয়ে গেল। আয়াজও তার পেছনে পেছনে বেরল। হেলাল সাহেব হঠাৎ ইরিনকে কেন ডেকে পাঠিয়েছেন সে বুঝতে পারছে না। ভেতরে ঢুকে আয়াজ হেলাল সাহেবের পাশে বসল। সোহেলিও আছে। হেলাল সাহেব শান্ত গলায় ইরিনকে প্রশ্ন করলেন, হলুদে লবণ মরিচ মিশিয়েছ কেন মা? ইরিন চমকে উঠল। প্রথমে জবাব দিল না, মাথা নিচু করে বসে রইল। হেলাল সাহেব পুনরায় নরম কণ্ঠে বললেন, কি হলো, চুপ করে আছো কেন মা? তুমি কি ইচ্ছে করে হলুদের সাথে লবণ মরিচ মিশিয়েছ? ইরিনের নতমুখে বলল, জি বাবা। হেলাল সাহেব, আয়াজ, সোহেলি সবাই চমকে উঠে একে অপরের দিকে তাকালেন। সোহেলি ধমক দিয়ে বললেন, কি উল্টোপাল্টা কথা বলছিস তুই? ইরিন কেঁদে ফেলল। আয়াজ অসহায় চেহারা নিয়ে তার দিকে চেয়ে আছে। কি হচ্ছে না হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। ইরিন কিসের হলুদে মরিচ মিশিয়েছে? কেন? ইরিন কান্না থামিয়ে আয়াজকে দেখিয়ে বলল, আমি উনার ওপর রাগ করে হলুদের মরিচ মিশিয়েছি। আয়াজ তোবদা খেয়ে গেল। ইরিন বলছে কি? অন্য সময় হলে হেলাল সাহেব হেসে উড়িয়ে দিতেন, কিন্তু আজকে পারলেন না। তার বড় ভাইয়ের স্ত্রী মানুষ হিসেবে খুব একটা সুবিধের না, অহংকারী স্বভাবের। তার কানে এসব কথা পৌঁছালে লঙ্কাকাণ্ড বাঁধাবেন তিনি। হেলাল সাহেব বেশ কড়া কণ্ঠেই ইরিনকে জিজ্ঞাসা করলেন, আয়াজের ওপর রাগ করে তুমি সুহানার হলুদে মরিচ মিশিয়েছ কেন? ইরিন পুনরায় ফুপিয়ে উঠে বলল, ভুল হয়ে গেছে বাবা। আয়াজ স্থির চোখে ইরিনের দিকে চেয়ে আছে। ইরিন তার ওপর রাগ করে হলুদে মরিচ কেন মিশিয়েছে সে বুঝতে পারছে না। কিসের রাগ তার ওপর ইরনের? ইরিনের কান্নার বেগ বাড়ছে। হেলাল সাহেবের ইশারায় সোহেলি টেনে ঘরে নিয়ে গেল তাকে। তিনি ইরিনকে নিয়ে বেরিয়ে যেতে না যেতেই আয়াজের বড় চাচা এবং চাচি ভেতরে ঢুকলেন। কাজের মেয়ের কাছ থেকে ইরিনের মরিচ মেশানোর খবর শুনেছেন তারা। আয়াজের চাচা যদিও চুপ করেছিলেন, কিন্তু তার স্ত্রী চুপ করে রইলেন না। কড়া মেজাজে হেলাল সাহেবকে ইরিন সম্পর্কে বেশ কিছু কটু কথা শুনিয়ে দিয়ে চলে গেলেন। অপমানে হেলাল সাহেবে মুখ লাল হয়ে গেছে। স্থিরভাবে বসে রইলেন তিনি। আয়াজ বাবার সামনে নতমুখে বসে রইল।
ঘটনাগুলো এত তাড়াতাড়ি ঘটেছে যে সে বুঝে উঠতে পারছে না তার কি করা উচিত। তবে সবকিছু মাথা থেকে সরিয়ে দিলেও একটা জিনিসই তার খুব লাগছে, বাবার অপমান। হেলাল সাহেব ছেলের মনের অবস্থা বুঝতে পেরে বললেন, তুই কিছু মনে করিস না বাবা, তোর চাচি একটু রাগী। ছোটবেলা থেকেই আয়াজ দেখে এসেছে তার চাচি বিদেশে থাকেন। এর মাঝখানে দু একবার বোধহয় দেশে এসেছিলেন। তাই বড় চাচি মানুষটি কেমন সে সম্পর্কে আয়াজের কোনো ধারণাই ছিল না। কিন্তু আজকে তার ভালোভাবেই বোঝা হয়ে গেছে এই মহিলা যতই ভালো মানুষই দেখাক না কেন প্রচণ্ড দাম্ভিক এবং অহংকারী প্রকৃতির। আয়াজ বাবার সামনে থেকে উঠে ঘরে চলে এলো। বাবা যেমন ছেলেকে বোঝে তেমনি ছেলেও বাবাকে বোঝে। হেলাল সাহেব কতটা অপমান বোধ করছেন সে ঠিকই বুঝতে পেরেছে। তাদের নিজেদের ব্যাপার হলে নিশ্চয়ই বাবা হাসিমুখে ইরিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতেন, এসব কোনো ব্যাপার না মামনি, মন খারাপ করো না। কিন্তু আজকের ব্যাপারটা আলাদা। বাবার জন্য দুঃখ হচ্ছে আয়াজের। ইরিন কাঁদছে। সোহেলি বেগম তার পাশে সান্ত্বনা দিচ্ছেন। আয়াজ ভেতরে ঢুকে বলল, তুমি বাইরে যাও মা, ইরিনের সাথে আমার কিছু কথা আছে। সোহেলি প্রথমে যেতে চাইলেন না। আয়াজের কড়া নির্দেশে উঠে যেতে বাধ্য হলেন। আয়াজ দরজা আটকে ইরিনের সামনে এসে দাঁড়াল। হলুদে মরিচ কেন মিশিয়েছিস ইরিন? ইরিন জবাব না দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আয়াজ আবারও জিজ্ঞেস করল, ইরিন কান্না বন্ধ কর, আমার কথার জবাব দে। হলুদে কেন মিশিয়েছিস মরিচ? আপনার ওপর রাগ করে। আমার ওপর রাগ করে? কেন? আপনার ওপর আমার রাগ উঠেছিল তাই। আয়াজ ধারণা করে নিয়েছে ইরিন তার ওপর ছেলেমানুষি ধরনের কোনো রাগ করে এই কাজ করেছে। পুরো ঘর কাঁপিয়ে ধমক দিয়ে বলল, আমার ওপর রাগ উঠেছিল যখন আমার মুখে ছুঁড়ে মারলি না কেন মরিচ? হলুদে কেন মিশিয়েছিস? ছোটবেলা থেকেই ইরিন এই পরিবারের প্রত্যেকটা মানুষের কাছে ভালোবাসা পেয়ে এসেছে, বিশেষ করে হেলাল সাহেব এবং সোহেলির কাছ থেকে। হেলাল সাহেব কখনোই তার সাথে এভাবে মুখ কালো করে কথা বলেননি। এমনকি সে যখন সোহাগকে বিয়ে করবে বলেছিল তখনও না। কিন্তু আজকে সামান্য একটা ভুলের জন্য সবাই তার সাথে খুব খারাপ ব্যবহার করছে। অভিমানে কান্নার দলা পাকিয়ে আসছে তার। আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? আমি কি ইচ্ছে করে করেছি? না, তুই ইচ্ছে করে করিসনি, কিন্তু করেছিস তো। তোর এই সব ছেলেমানুষির জন্য সুহানা বেচারি শুধু শুধু কষ্ট পাচ্ছে। আমি তো সুলতানাকে বলেছিলাম মরিচ মেশানো হলুদ ফেলে দিতে, সে ফেলেনি কেন? তুই নিজে যখন হলুদে মরিচ মিশিয়েছিস তখন তুই নিজে ফেলে দিয়ে এলি না কেন? আমার ভুল হয়ে গেছে। এটা ভুল নয় ইরিন, খামখেয়ালিপনা, ছেলেমানুষি। শুধুমাত্র তোর জন্য বড় চাচি বাবাকে যাচ্ছে তাই কথাবার্তা বলে চলে গেছেন। আমি শুধু হা করে দেখে গেছি। তুই বুঝতে পারছিস আমার কতটা খারাপ লাগছে? আমার খারাপ লাগছে না? সবাই মিলে আমাকে বকছেন। মনে হচ্ছে যেন আমি সুহানা আপুকে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছি, আর সেটুকুরই বাকি আছে বোধহয়। ইরিন মরে যেতে ইচ্ছে করছে। আয়াজ একবারও তার মনের অবস্থাটা বুঝতে চেষ্টা করছে না। ইরিনের কি খারাপ লাগছে না? সে চোখ মুছে থমথমে গলায় বলল, আপনি তো জানতেন আমি এমন। আমাকে বিয়ে করেছেন কেন? তুই প্রসঙ্গ বদলাচ্ছিস কেন? আগে আমার প্রশ্নের জবাব দিন। তুই তখন ছোট ছিলি তাই তোর কাজকর্মগুলো সবার কাছে ছেলেমানুষই মনে হয়েছিল। কিন্তু এখন তুই যথেষ্ট বড় হয়েছিস। এখন এসব পাগলামি বন্ধ কর। এখানে শুধু আমি আর তুই নই, আরও অনেকে লোক আছে।
সবাই তোর এসব ছেলেমানুষই মেনে নেবে না। ইরিন দরজা খুলে বেরিয়ে যেতে যেতে বলল, সবাই নয় বলুন, আপনি মানতে পারছেন না। আপনি আমাকে নিজের মতো করে চালাতে চাইছেন। আমি যাই করি তাতেই আপনার না। হলুদে মরিচ মেশানো নিয়ে কেউ আমাকে এত কথা শোনায়নি যত কথা আপনি আমাকে শুনিয়েছেন। কিন্তু একটা কথা ক্লিয়ারলি শুনে রাখুন, আমি যেমন আছি তেমনই থাকব, একটুও বদলাবো না। আয়াজ বিস্ময়ে হা হয়ে গেছে। ইরিন পুনরায় তিক্ত কণ্ঠে বলল, খারাপ লাগছে তাই না? সত্যি কথা শুনলে সবারই খারাপ লাগে। আপনারও লাগছে। ইরিন রাগ করে বেরিয়ে গেল। মুক্তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে বসে রইল সে। আয়াজ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। এসব তো ইরিনের ছেলেমানুষি কথাবার্তা নয়, খুবই কঠোর ধরনের কথাবার্তা। তবে ইরিন কি তাকে একটুও ভালোবাসেনি? হঠাৎ করে বুকের ভেতর ফাঁকা ফাঁকা লাগছে তার। অনেকক্ষণ চুপচাপ চেয়ারের ওপর বসে রইল। মাথা থেকে ইরিনের বলা কথাগুলো কিছুতেই সরাতে পারল না। কলিজায় মোচড় দিয়ে উঠছে। অবশেষে আলমারি থেকে নিজের জিনিসপত্র বের করে গোছাতে শুরু করল সে। সোহেলি ছেলেকে শান্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। খবর শুনে হেলাল সাহেবও ছুটে এসেছেন। ছেলেকে বাধা দিয়ে বললেন, রাগ করিস না বাবা। সবাই মিলে একসাথে রাগ করলে মেয়েটা যাবে কার কাছে? আমি ওর ওপর রাগ করিনি। আমি শুধু ওকে ওর মতো থাকতে দিতে চাইছি। হেলাল সাহেব মূর্তিমান হয়ে দাঁড়িয়ে রইলেন। আয়াজ বাবা মাকে সালাম করে উঠে দাঁড়িয়ে বাবার হাত ধরে বলল, আমি জানি বাবা, বড় চাচির কথায় তুমি খুব কষ্ট পেয়েছ। তার জন্য তুমি ইরিনের ওপর রাগ করে আছো। তুমি ওর ওপর রাগ করে থেকো না বাবা, প্লিজ। তুমি তো জানো ও ছেলে মানুষ, হুটহাট যা করতে মন চায় তাই করে বসে। লুকোচুরি করে কিছু করা ওর ধাতে নেই। তুমি প্লিজ ওকে ক্ষমা করে দিও। ইরিন আমার চেয়ে তোমাদের ওপর বেশি ভরসা করে। তুমি রাগ করেছ বলেই ওর বেশি অভিমান হয়েছে। হেলাল সাহেব ছেলের রাগটা ঠিক কোনো জায়গায় হয়েছে বুঝতে পারলেন না। ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তুই একদম চিন্তা করিস না। তোর যা ঠিক বলে মনে হয় তুই কর। ইরিনকে আমরা সবাই মিলে দেখে রাখব। মুক্তা এসে ইরিনকে আয়াজের চলে যাওয়ার খবরটা দিতেই ইরিন চমকে উঠল। মুক্তা তার হাত ধরে টানাটানি করে বলল, তুই এখনো বসে আছিস কেন? আয়াজ চলে যাচ্ছ তো? যাক। ইরিন এক ফোঁটাও নড়ল না, থম মেরে বসে রইল। তবে ভেতরে ভেতরে প্রচণ্ড কষ্ট হচ্ছে তার। আয়াজের এত রাগ তার ওপর। এই তাকে ভালোবাসে আয়াজ? কচুবাসে। যাক, চলে যাক। ইরিনের কি? সে জীবনেও আটকাবে না। কেন আটকাবে? ইরিনের কি ঠেকা পড়েছে? তিনি নিজের ইচ্ছেতে যাচ্ছেন। ইরিন তো তাকে যেতে বলেনি। রাগের বশে দুটো কথা বলে ফেলেছে, তার জন্য চলে যেতে হবে? এমন ভালোবাসার দরকার নেই ইরিনের। মুক্তা হতাশ হয়ে হাল ছেড়ে দিল। আয়াজ ব্যাগ গুছিয়ে মুক্তার ঘরে এসে ঢুকল। ইরিনের খাটের ওপর হাঁটুতে মাথা ঠেকিয়ে বসে আছে। আয়াজ শান্ত স্থির কণ্ঠ বলল, আমি যাচ্ছি ইরিন। ইরিন আগেই মতোই বসে রইল। তার চোখের পানি পায়ের পাতার ওপর পড়ছে। মুখটা নিচু করেই রাখল। তার অভিমানিনী মুখটা আয়াজকে দেখাতে চাইল মা। নিশ্চুপভাবে বসে রইল। আয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই ঠিকই বলেছিলি ইরিন, তুই আমাকে একটুও ভালোবাসিস না। তুই তো শুধু রাগী করতে জানিস। যাই হোক, আমি যশোরে ফিরে যাচ্ছি। তুই তোর মতো থাকিস। আমি আর তোর কোনো কিছুতে বাধা দিব না। কিচ্ছুতে না। তোর যখন যা করতে মন চায় তুই করিস।
যদি মন চায় পড়াশোনাটুকু ঠিক মতো করিস। তুই খুব ভালো ছাত্রী, একটু মনোযোগ দিলেই পারবি। আমি আসি। মুখে হাত দিয়ে ফোপানোটা আটকালো ইরিন। নিজেকে শক্ত করে কঠিন গলায় বলল, আপনার যেখানে ইচ্ছে যান, আমাকে বলছেন কেন? আয়াজ ঠায় দাঁড়িয়ে রইল। ধীরে ধীরে দরজার দিকে অগ্রসর হতে হতে বলল, আমি যাচ্ছি ইরিন। যান। বস্তুত আয়াজ চাইছিল ইরিন একবার তাকে সরি বলুক, একবার তাকে যেতে নিষেধ করুক। আর ইরিন চাইছিল আয়াজ তাকে সরি বলুক, আগের মতো ভালোবেসে ইরিনের রাগ ভাঙাক। কিন্তু না, দুজনের একজনও কিছু বলতে পারল না। পরস্পরের অভিমান নিয়ে দূরে সরে রইল। দুপক্ষই চাইছে অপরপক্ষ আত্মসমর্পণ করুক, কিন্তু কেউ নিজে আত্মসমর্পণ করতে রাজি নয়। বিয়ের দিন ইরিন কাপড়ের ব্যাগ খুলতেই কান্নায় ভেঙে পড়ল। তার সব জামাকাপড় আয়রন করে ভাঁজমত রাখা আছে। সেদিন ইরিন মার্কেটে চলে যাবার পর আয়াজ তার ব্যাগের সব জামাকাপড় আয়রন করে গুছিয়ে দিয়ে গেছে। ইরিন রাগে অভিমানে সব এলোমেলো করে ফেলল। এলোমেলো জামাকাপড় হাতে নিয়ে অনেকক্ষণ মেঝেতে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদল। বিড়বিড় করে বলল, আপনার আয়রন করা জামাকাপড় আমি পরব না, কিছুতেই না। সুহানার বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর দিনই সবাই ঢাকায় চলে এলো। সবকিছু শুরু হলো নতুন নিয়মে। ইরিন রোজকার নিয়মে কলেজে যায়, ক্লাস করে, বাসায় ফিরে পড়াশোনা করে, মাঝে মধ্যে সোহেলির কাজে টুকটাক সাহায্য করে। আজকে রবিবার, ইরিন কলেজে গেছে। সোহেলি ড্রয়িং রুমে বসে মুক্তার সাথে সাংসারিক আলাপ করছিলেন। এমন সময় তার ফোন বেজে উঠল। আয়াজ ফোন করেছে। হ্যালো মা, কেমন আছিস বাবা? আয়াজের জ্বর। জ্বর নিয়ে হসপিটালে ডিউটি করছে সে। আজকে রোগীদের প্রচুর ভিড়, দম ফেলার সময় নেই। ডিউটি করতে করতে হাঁপিয়ে গেছে। এর ফাঁকেই সুযোগ করে সোহেলিকে ফোন করেছে বাসার সবার খোঁজখবর নেওয়ার জন্য। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা সবাই ভালো আছি। তোর গলা এমন শোনাচ্ছে কেন বাবা? কালকে রাত থেকে গায়ে গায়ে হালকা জ্বর। টেনশন করার কিছু নেই। ওষুধপত্র নিয়েছিস? হ্যাঁ। আচ্ছা মা, বাবা কি বাসায় আছে? তোর বাবা চেম্বারে। ও, তোমার শরীর কেমন? ভাবি, ভাইয়া, ওরা কেমন আছে? আমি ভালো আছি। তোর ভাবি, ভাইয়া সবাই ভালো আছে। আয়াজ কিছুক্ষণ চুপ করে থেকে ফোনের ওপাশ থেকে ফিসফিসিয়ে বলল, ইরিন কেমন আছে মা? আয়াজ না থেমেই গলাটা আরো খাদে নামিয়ে নিল, যেন ইরিন ফোনের ওপাশ থেকে তার কথা শুনতে পাচ্ছে। ফিসফিস করে বলল, ও কি আমার কথা কিছু জিজ্ঞেস করে? ছেলের প্রশ্নের জবাবে সোহেলি কি বলবেন ভেবে পাচ্ছেন না। ইরিন আয়াজের ব্যাপারে কিছুই জানতে চায়নি। তিনি অবশ্য ইরিনকে শুনিয়ে শুনিয়ে মুক্তার সাথে আয়াজের কথা বলেন। ইরিন যে শোনা না তাও নয়, আড়াল থেকে আড়ি পেতে শোনে, কিন্তু মুখ ফুটে কিছু বলে না। তবে সেটুকু তো আর ছেলেকে বলা যায় না। সোহেলি ছেলেকে সান্ত্বনা দেওয়ার জন্য মিথ্যে বললেন। বলে তো রোজ তোর কথা জিজ্ঞেস করে। তুই ফোন করেছিস কিনা, ভালো আছিস কিনা, নিজের শরীরের যত্ন নিচ্ছিস কিনা, এসব জিজ্ঞেস করে। আয়াজের গলাটা উৎফুল্ল শোনাল। মোলায়েম কণ্ঠে জিজ্ঞেস করল, ও কি ভালো আছে মা? ঠিকমতো পড়াশোনা করছে তো? করছে। ঠিক আছে মা, আমি এখন রাখছি তাহলে। ক্লাস শেষে করিডোরে চুপচাপ দাঁড়িয়ে ছিল ইরিন। ইতি এসে মাথায় টোকা দিয়ে বলল, কি রে ইরিন, তোর কি মন খারাপ?
না তো, কিন্তু আমার তো মনে হচ্ছে তোর মন খারাপ। তোর এমন মনে হওয়ার কারণ? কারণ তোর মুখটা বেলুনের মতো চুপসে আছে। তাই নাকি? হুম। একটু আগে আয়াজ ভাইয়ের সাথে কথা হলো। তোর কথা জিজ্ঞেস করছিলেন? তোর সাথে কথা হয়নি? চাপা অভিমানে বুক ভার হয়ে এলো ইরিনের। কই আয়াজ তো তাকে ফোন করেনি? একবারও জানতে চায়নি ইরিন কেমন আছে? সে তো রোজ আয়াজের ফোনের অপেক্ষা করে বসে থাকে। রাগ হলো তার। ইত্তিকে ফোন দিয়ে ন্যাকামি করা হচ্ছে। বোঝাতে চাইছে তিনি ইরিনকে খুব ভালোবাসেন। কি সুন্দর ছলনা! সবার কাছে ভালো সাজতেন চাইছেন। এতই যখন ভালোবাসা তখন ইরিনকে ফোন করল না কেন? কি রে, কথা হয়নি তোর সাথে? না। কি হয়েছে তোর? শরীর খারাপ? ক্ষোভ জমা হলো ইরিনের কণ্ঠে, যার খোঁজ রাখার কথা সে একটা ফোন পর্যন্ত করে না আর এসেছে ঢং দেখাতে। থমথমে গলায় বলল, এসব ঢং তোর গার্লফ্রেন্ডকে গিয়ে দেখা। আমার সাথে এসব নেকামি একদম করবি না। রাগছিস কেন? আমি তো ভালো কথাই জিজ্ঞেস করলাম। না করবি না। আমি ভালো আছি না খারাপ আছি তা দিয়ে তুই কি করবি? আচ্ছা বাবা, আমি আর কিচ্ছু জিজ্ঞেস করব না। তুই ঝগড়া করিস না প্লিজ। কি বললি তুই? ইরিনের অকারণে রেগে যাওয়া দেখে ইত্তি হেসে ফেলল। কিন্তু ইরিন কাঁদছে। অভিমানের পাহাড় জমা হলো বুকের ভেতর। ফুপিয়ে উঠে বলল, হ্যাঁ আমি তো ঝগড়ুটে। আমি খুব খারাপ। তো আসছিস কেন আমার সাথে কথা বলতে? ইত্তি অবাক হয়ে ইরিনের দিকে চেয়ে আছে। কোমল স্বরে বলল, তুই কাঁদছিস কেন? ইরিন জবাব দিল না। ইত্তি পুনরায় মোলায়েম কণ্ঠে বলল, তোর কি আয়াজ ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে? ইরিন ফুপিয়ে উঠল। ইত্তি হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। একটু আগেই তো আয়াজের সাথে তার কথা হলো। ইরিনের কথা জানতে চাইল। এর মাঝখানে ঝগড়া হলো কখন? চুপ করে আছিস কেন ইরিন? তোর কি আয়াজ ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে? জানি না। জানি না মানে? আজকে 1.5 মাস উনার সাথে আমার কোনো যোগাযোগ নেই। মানে? হুম। বিগত 1.5 মাস যাবৎ উনি আমার কাছে একটা ফোন পর্যন্ত করেনি। আমি বেঁচে আছি না মরে গেছি সেই খবরটুকুও নেইনি। এমনকি বিয়ের অনুষ্ঠানের পর থেকে আর বাসায় আসেনি। আমি আর পারছি না ইত্তি। দম বন্ধ হয়ে আসছে আমার। মরে যেতে চাই আমি। কি সব উল্টোপাল্টা কথা বলছিস? আয়াজ ভাইয়ের সাথে আমার প্রায়ই কথা হয়। উনি তো সবসময়ই তোর কথা জিজ্ঞেস করে। ইরিনের অভিমান কমল না, বরং দ্বিগুণ বেড়ে গেল। থমথমে গলায় বলল, এবার যদি জিজ্ঞেস করে বলবি ইরিন মরে গেছে। তার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। থামো। পাগলের মতো কি সব বলছিস তুই? আমি আয়াজ ভাইয়ের সাথে কথা বলবো। খবরদার যদি তুই উনাকে কিছু বলেছিস। তোর সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। উনি যখন আমাকে ছাড়া থাকতে পারছে আমিও পারব। আরও বেশি করে পারব। তুই কি ভাবছিস আমি উনার জন্য মরে যাব? কেঁদে কেঁদে বুক ভাসাবো? নো, নেভার। আমি কখনো তা করব না। আমি নিজের মতো ভালো থাকতে জানি। লাগবে না আমার কারো সিম্প্যাথি। দুপুরে খাবার টেবিলে সোহেলি ইরিনকে শুনিয়ে শুনিয়ে মুক্তাকে বললেন, আয়াজের জ্বর বৌমা। শরীর বোধহয় ভালো নেই। কাজেরও বোধহয় খুব চাপ যাচ্ছে। বাসার সবার কথা জিজ্ঞেস করল। আমি বলেছি আমরা সবাই ভালো আছি। আমাদের নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। কথাটা শেষ করে তিনি ভয় ভয় ইরিনের দিকে তাকালেন।
ইরিন চুপচাপ খাচ্ছে। বস্তুত সে খাচ্ছে না, খাবার গিলছে। তার চোখে অলরেডি পানি চলে এসেছে। সোহেলি ইরিনের রিয়েকশনের আশায় চুপ করে রইলেন, কিন্তু ইরিন একটা কথাও বলল না। চুপচাপ খাবারে পানি ঢেলে উঠে চলে গেল। সোহেলি আবারও মনে মনে হতাশ হল। ইরিন খাটের ওপর উপর হয়ে শুয়ে কাঁদছে। আয়াজ সবার সাথেই কথা বলে, অথচ ইরিনকে একটা ফোন পর্যন্ত করল না। চাপা অভিমানে নিজেকে শান্ত করার জোর চেষ্টা চালাল সে। নিজের প্রবোধ দিল, কষ্ট পাওয়ার কোনো দরকার নেই। কার জন্য কষ্ট পাবে সে? যেই মানুষটা এতদিনে একবারও ইরিনের খোঁজ নেয়নি তার জন্য। ইরিন রোজ ফোন হাতে নিয়ে বসে থাকে মানুষটার একটা ফোনের অপেক্ষায়, অথচ সে দিব্যি ইরিনকে ভুলে ভালো আছে। তার জন্য ইরিন কষ্ট পাবে না। রাগে আছাড় মেরে নিজের ফোন ভেঙে ফেলল। ফোন যখন আসেই না তখন এই জিনিস রেখে লাভ কি? আর অপেক্ষা করবে না সে। রাতের দিকে আয়াজ আবার সোহেলির নাম্বারে ফোন করল। সোহেলি শোবার প্রস্তুতি নিচ্ছিলেন। আয়াজ টুকটাক কথাবার্তা সেরে বলল, মানে মা, তুমি কি আমার জ্বরের কথা ইরিনকে বলেছ? সোহেলি ছেলের জন্য দুঃখ বোধ করলেন। তিনি দুপুরবেলা খাবার টেবিলে ইরিনকে শুনিয়ে শুনিয়ে আয়াজের জ্বরের কথা বলেছিলেন, কিন্তু ইরিন তো কিছুই বলেনি। খাবার টেবিল ছেড়ে সেই যে ঘরের দরজা বন্ধ করেছে আর বেরোয়নি। তিনি আবারও ছেলেকে মিথ্যে সান্ত্বনা দিয়ে বললেন, হ্যাঁ বাবা, বলেছি। সে তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমি আর তোর ভাবি মিলে অনেক কষ্ট শান্ত করেছি। আয়াজ মনে মনে দুঃখ বোধ করল। ইরিন নিশ্চয়ই অনেক কান্নাকাটি করছে। সোহেলিকে বলল, কেন বলেছ মা? ও কি খুব বেশি কান্নাকাটি করছে? করছে তো, খুব করছে। আমি কি ওকে একটা ফোন করব? করো না। ঠিক আছে, আমি ওকে ফোন করছি তাহলে। এখন রাখি। খোদা হাফেজ। আয়াজ অনেকবার ইরিনের নাম্বারে ট্রাই করল, কিন্তু বন্ধ আসছে। অবশেষে আবার সোহেলির নাম্বারে ডায়াল করল সে। হ্যাঁ মা। কি বাবা? ইরিনের ফোন বন্ধ আসছে কেন? ও কি ঠিক আছে? সোহেলি ইরিনের ফোন ভাঙ্গার কথা কিছুই জানেন না। তিনি ভেবেছেন ইরিন রাগ করে ফোন ধরছে না, কিংবা সুইচ অফ করে দিয়েছে। দীর্ঘশ্বাস চেপে বললেন, একদম ঠিক আছে। ও ঘুমাচ্ছে। আমি কি ডেকে দেব? থাক, ডাকার দরকার নেই। আমার কথা জিজ্ঞেস করলে বলো, আমি ভালো আছি। আমাকে নিয়ে টেনশন করার দরকার নেই। ঠিক আছে বাবা, রাখি। হ্যাঁ মা, রাখছি, খোদা হাফেজ। সোহেলি ফোন রেখে দীর্ঘশ্বাস ছাড়লেন। ছেলের সাথে মিথ্যে বলায় তার খুব খারাপ লাগছে। এদিকে সত্যিটাও বলতে পারছেন না, পাছে ছেলে দুঃখ পায়। ঘড়িতে 11:30 বাজে। আয়াজের টেনশন হচ্ছে। ইরিন তো এত সকাল সকাল ঘুমায় না। ওর ফোন সুইচ অফ বলছে কেন? ইরিনের কি শরীর খারাপ, নাকি অন্য কিছু? সোহেলি বেগম কি আয়াজের কাছ থেকে কিছু লুকাচ্ছেন? অবশেষে ভেবেচিন্তে মুক্তার ফোনে ফোন দিল আয়াজ। লাজুক কণ্ঠে বলল, ভাবি, মা বোধহয় ঘুমিয়ে পড়েছে। তুমি কি কষ্ট করে ইরিনকে একটু ডেকে দিতে পারবে? আমি ওর ফোনে ফোন করেছিলাম, সুইচ অফ বলছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি দেখছি। মুক্তার ফোন নিয়ে ইরিনের ঘরে ঢুকল। ইরিন ওয়াশরুম। ফোন টেবিলের ওপর রেখে ওয়াশরুমের দরজা নক করে বলল, তোর ফোন এসেছে ইরিন, আমি টেবিলের ওপর রেখে যাচ্ছি। মুক্তা ফোন রেখে বেরিয়ে গেল। ইরিন ওয়াশরুম থেকে বেরোতে বেরোতে ফোন কেটে গেল। একটু পর আবার রিং হল।
স্ক্রিনে আয়াজের নাম দেখে চমকে উঠল সে। পুরনো অভিমান মাথা চাড়া দিয়ে উঠল। এতদিন বাদে তার খবর নিতে এসেছে। সবার ফোনে ফোন করে তার খবর নিয়ে নিজেকে মহান প্রমাণ করতে চাইছেন। এতদিন কোথায় ছিল ভালোবাসা? ফোন রিসিভ করল না ইরিন। ফোন হাতে নিয়ে বসে রইল। কথা না বলার সিদ্ধান্ত নিয়েছে সে। আয়াজ আবারও ফোন দিল। আবারও ফোন কেটে গেল। পরক্ষণেই সিদ্ধান্ত বদলে ফেলল ইরিন। নিজেকে নিজে বোঝালো ফোন রিসিভ করে আয়াজকে ইচ্ছেমতো কথা শুনিয়ে দিবে। এতদিন বাদে কেন ফোন করেছে ইরিনকে? মায়া দেখাতে? লাগবে না ইরিনের কোনো মায়া। আবার ফোন বেজে উঠতে ফোন রিসিভ করে শক্ত কণ্ঠে বলল, বেহায়ার মতো কেন বারবার ফোন দিচ্ছেন আমাকে? আমি আপনার সাথে কথা বলতে চাইছি না। আপনি বুঝতে পারছেন না? ওপাশ থেকে একটা দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল, কেবল তারপরই ফোন কেটে গেল। ইরিন রাগে অভিমানে ফোন আছাড় মেরে ভেঙে ফেলল। একবার বলতেই ফোন কেটে দিল। এই ভালোবাসে তাকে? সব নাটক, মিথ্যে অভিনয়। ইরিনকে এখন আর উনার সহ্য হয় না। ঘরের দরজা বন্ধ করে ওয়াশরুমে ঢুকে অনেকক্ষণ যাবৎ কাঁদল। রাগে দুঃখে আলমারি থেকে আয়াজের জিনিসপত্র সব ফেলে দিল। কিচ্ছু রাখবে না সে, কিচ্ছু না। সোহেলি অস্থির হয়ে ছেলের কাছে আবার ফোন দিলেন। সোহেলি আয়াজের সাথে কথা বলছিলেন। ইরিন গুটি গুটি পায়ে ভেতরে ঢুকল। খাটের ওপর মাথা নিচু করে বসে রইল। সোহেলি তার কাছে এগিয়ে আসতেই ফুপিয়ে উঠল। ক্রমেই ফোপানো বাড়ল। সোহেলি বেশ ভালোভাবে লক্ষ্য করে দেখলেন মেয়েটার মুখখানা শুকিয়ে এতটুকুন হয়ে গেছে। আঙ্গুলের ডগায় অভিমানী মুখখানা তুলে ধরতেই ইরিন তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল। ছোট বাচ্চাদের মতো গলা ফাটিয়ে কাঁদল। কাঁদতে কাঁদতে চোখমুখ ফুলিয়ে ফেলল। সোহেলি অনেক কষ্টে তাকে শান্ত করলেন। মুচকি হেসে তার চোখের পানি মুছে দিয়ে ফিসফিস করে বললেন, কান্না বন্ধ কর, আয়াজ আসছে। ইরিনের ফ্যালফ্যাল করে কিছুক্ষণ উনার দিকে চেয়ে রইল। পরক্ষণেই খুশিতে, লজ্জায়, আনন্দে মুখখানা রাঙ্গা হয়ে উঠল। সোহেলি হেসে উঠে বললেন, মেরে তোকে সোজা করবে বলেছে। নে ধর কথা বল। ইরিন হাত বাড়িয়ে ফোনটা নিল। ফোন কানে দিয়ে চুপ করে রইল। ওপর পাশে থেকে আয়াজ চুপচাপ ফোন কানে ধরে রইল। ইরিনের ফোপানোর আওয়াজ শোনা যাচ্ছে। আওয়াজটা তার বুকে গিয়ে লাগছে একদম। নরম, কোমল স্বরে বলল, হ্যালো। তার গলা শুনেই ইরিনের কান্নার বেগ বেড়ে গেল। গলা জড়িয়ে এলো। নিজেকে সামলে কোনোরকমে মুখ দিয়ে উচ্চারণ করল সে, হ্যালো। আয়াজ খানিকক্ষণ চুপ করে থেকে মোলায়েম কণ্ঠে বলল, পাগলামি করে লাভটা কি হলো? নিজেও কষ্ট পেলি, আমাকেও কষ্ট দিলি। কান্না চাপাতে গিয়ে ইরিনের হেঁচকি উঠে গেছে। ফুপিয়ে উঠে বলল, আপনি আসবেন? আমি গাড়িতে। ইরিনের সমস্ত হৃদয় জুড়ে কত ডিগ্রি গলনাঙ্কের শীতল স্পন্দন বয়ে গেল সে নিজেও জানে না। মলিন মুখখানায় ফুটে উঠল হাজার পাওয়ারি নিঃশব্দ হাসি। খুশিতে ঝলমল করে উঠল। সোহেলি গভীর দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করছেন আর হাসছেন। চেঞ্জ করার জন্য আলমারি খুলতেই আয়াজের বুকের ওপর টলে পড়ল ইরিন। বিস্ময় হা হয়ে আছে আয়াজ। আলমারির ভেতর ইরিন? কিভাবে? কেমন করে? ইরিন জ্ঞান হারিয়েছে। ওকে পাঁচকোলা করে তুলে তাড়াতাড়ি খাটে শুইয়ে দিল সে। চোখে মুখে পানির ছিটা দিল। সন্ধেবেলা যখন ইরিনের জ্ঞান ফিরল, হাতে স্যালাইন পুশ করা দেখল। ভালো করে চোখ বুলিয়ে দেখল আয়াজের ঘরে। রুমের দরজা ভেতর থেকে বন্ধ। রুমে আয়াজ নেই।
সে উঠে বসার চেষ্টা করতেই আয়াজ গলায় ঝোলানো তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। খালি গা, বুকের কাছে বিন্দু বিন্দু পানি জমে আছে, মোমের মতো পলিশ করা মনে হচ্ছে ওর শরীরটাকে। লজ্জা মাথা নামিয়ে ফেলল ইরিন। আয়াজ মাথা মুছতে মুছতে জিজ্ঞেস করল, এখন কেমন লাগছে? ভালো। আয়াজ কাছে এসে ওর স্যালাইন চেক করে বলল, স্যালাইন শেষ। তুই খুলতে পারবি? ইরিন মাথা নাড়িয়ে না বোঝাল, সে খুলতে পারবে না। আয়াজ ওর পাশে বসে খুব যত্ন সহকারে ক্যানুলা আলগা করে দিল। ব্যথায় আহ করে উঠল ইরিন। চোখে পানি চলে এলো। আয়াজ ব্যতিব্যস্ত হয়ে তার সুই বিধানো জায়গায় ফু দিতে শুরু করল। কোমল গলায় বলল, একটু ধৈর্য ধর, সামান্য ব্যথা, একটু পরেই কমে যাবে। ইরিনের ব্যথা করছে না। সামান্য একটু সুইয়ের ফোরে আর কতটুকুই বা ব্যথা লাগে। তবে হাত সরাল না সে, চুপচাপ বসে রইল। আয়াজ তুলোতে হ্যাক্সিসল নিয়ে তার কাটা জায়গা মুছে দিয়ে তারপর একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিল। ইরিন মুগ্ধ হয়ে দেখছে। কি সুন্দর স্নিগ্ধ মুখ, দেখলেই ভালোবাসতে ইচ্ছে করে। অথচ ইরিন? দীর্ঘশ্বাস ছাড়ল সে। ব্যান্ডেজ লাগানো শেষে আয়াজ বলল, হয়ে গেছে, আর ব্যথা করবে না। ইরিন বেরোতে গিয়ে দরজার কাছ থেকে আবার ফিরে এলো। তার হাতে স্যালাইনের খালি ব্যাগ আর তুলো। আয়াজ খাটের ওপর লম্বা হয়ে শুয়েছে। শরীর ভীষণ ক্লান্ত লাগছে তার। একে শরীর খারাপ, তার ওপর জার্নি করে এসেছে। ইরিনকে ফিরে আসতে দেখে বলল, কিছু বলবি? এতক্ষণ যাবৎ কারো সারা শব্দ না পেয়ে ইরিন মাথা নিচু করে বলল, বাসায় কেউ নেই। আমি কি করে জানব? চুরি করতে এসেছিস তুই, তুই জানিস না বাসায় কেউ আছে কি নেই? ইরিনের মুখ লজ্জায় আরক্তিম হয়ে গেল। ইসস, জ্ঞান হারালো কিভাবে সে? কি সুন্দর আয়াজকে সারপ্রাইজ দেওয়া যেত। আলমারি খুললেই টুক করে চুমু খেয়ে নিত আয়াজের গালে। তার হঠাৎ বেহুশ হয়ে যাওয়ার কারণে পুরো প্ল্যানটাই মাটি। এদিকে আয়াজ কম্বলের নিচে মাথা মুড়িয়ে নিয়েছে। ইরিনের প্রচণ্ড কষ্ট হচ্ছে, এমন কেন এই মানুষটা? একটু ধরা দিলে কি হয়? এই যে ইরিন সোনালি কালারের ব্লাউজের সাথে টকটকে লাল শাড়ি পরে সেজেছে কার জন্য? একটা বার দেখলে কি এমন ক্ষতি হয়ে যাবে? উনার প্যান্টের জিপ আটকে যাবে? না ট্রাউজারের ফিতে? নাকি সূর্যকে প্রদক্ষিণ করে পৃথিবীর ঘোড়া? কোনোটাই আটকাবে না। তাহলে হি ইজ টু রুড। কাকে সারপ্রাইজ দেবে বলে ইরিন আলমারিতে ঢুকে বেহুশ হয়ে গিয়েছিল? এসব তো উনার চোখে পড়ে না, কেবল ইরিনের রাগটাই চোখে পড়ে। হাতের তুলাটা ফেলে দিল সে, স্যালাইন ব্যাগটাও ছুঁড়ে মারল। তারপর শটাং করে আয়াজের কম্বলের নিচে ঢুকে পড়ল। আহ, মিষ্টি ঘ্রাণ। মুখ বন্ধ করে নাক দিয়ে লম্বা নিঃশ্বাস টানল সে। মাত্র শাওয়ার নিয়েছে আয়াজ, সারা গায়ে মিষ্টি গন্ধ। কি ধারালো শাড়ি পরেছিস, আমার চামড়া ছিলে যাচ্ছে। সর, যাক ছিলে সরব না আমি। আয়াজ কিছু বলল না, চুপচাপ শুয়ে রইল। ইরিন তাকে টেনে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলল, আপনি কি টায়ার্ড? আয়াজ উপরে নিচে মাথা দোলাল। আমি আদর করে দিলেই দেখবেন সব ক্লান্তি দূর হয়ে গেছে। আয়াজ তোবদা মেরে খানিকক্ষণ তার দিকে চেয়ে রইল। হতবাক হয়ে বলল, এসব অশ্লীল কথা কোথায় শিখেছিস তুই? লজ্জাশ্রম নাই তোর? ইরিন দ্বিগুণ বেগে তার টি শার্ট মুঠোয় চেপে ধরে বলল, না নেই। আমার লজ্জা লাগছে। ইরিন ছাড়। কি করছিস? লাগুক, আমি তো লজ্জা পাচ্ছি না। ইরিন আয়াজের টি শার্ট টানাটানি শুরু করে দিল। আয়াজ ওর হাত চেপে ধরে বলল,
কি করছিস কি তুই? ইরিন ফিসফিস করে তার কানে কিছু একটা বলল। আয়াজ বিড়বিড় করে বলল, মাত্র গোসল করে এসেছি, আমার ঠান্ডা লেগে যাবে। লাগুক। তুই কি চাইছিস ঠান্ডায় আমি মরে যাই? আমি কেন চাইব আপনি মরে যান? আমি তো আপনাকে মারতে চাই। এই এভাবে চেপে ধরে। আয়াজ ব্যথায় ককিয়ে উঠে বলল, বুকের ওপর থেকে সর ইরিন, আমার প্যালপিটিশন হচ্ছে, তুই ভর্তা করে ফেলছিস আমাকে। ভর্তাই করব আপনাকে। কেন ভর্তা করব জানেন? আপনাকে খাওয়ার জন্য। গিলে ফেলব একদম। তুই না একটু আগে বেহুশ হলি? গায়ে এত জোর এলো কি করে? ভালো কথা, তুই আলমারিতে ঢুকেছিলি কেন? আপনার জামাকাপড় খাওয়ার জন্য। তখন তো আপনি ছিলেন না, তাই আপনার জামাকাপড় খাবো বলে ঢুকেছি। ওগুলোতে আপনার গায়ের মিষ্টি একটা ফ্লেভার আছে। এখন তো আপনি চলে এসেছেন, তাই আপনাকে গিলে খাবো। হজম করতে পারবি? হজম করব কেন? তাহলে গিলে কি করবি? স্টোর করে রাখব। আপনি যাতে আমাকে ছেড়ে আর কোথায় যেতে না পারেন সেই জন্য। আচ্ছা। হুম। আয়াজ হাই তুলল। সারাদিনের ক্লান্তিতে ঘুমে চোখ ঢুলুঢুলু তার। ইরিনের ওর মুখের কাছ থেকে হাত নামিয়ে দিয়ে বলল, এই আপনি হাই তুলছেন কেন? আমি এখন আপনাকে ঘুমাতে দেব না। ঘুম আসছে তো? না, আপনি এখন ঘুমাতে পারবেন না। আয় তুইও ঘুমা। আয়াজ ওকে টেনে নিতেই ইরিন তার বুকের ভেতর ঢুকে গুটিসুটি মারল ঠিকই, কিন্তু শান্ত থাকল না। একবার এদিকে নড়ছে তো আবার অন্যদিকে। কনুই দিয়ে আয়াজকে ঠেলা শুরু করে দিল। শক্ত করে চেপে ধরল তাকে। আয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলল, থাক, লাগবে না আমার ঘুমানো। ঘুম হয়ে গেছে। তুই দয়া করে ছাড় আমাকে। আমার দম বন্ধ হয়ে আসছে। ইরিন ছাড়ল না। একেবারে সেটিয়ে রইল আয়াজের সাথে। তার বুকে আলতো করে কামড় বসিয়ে দিল, বিজয়ী হাসি বলল, আর কখনো আমাকে কষ্ট দিবেন? বলুন। বলুন বলছি, না হলে আবার কামড় দিব। আয়াজ মুচকি হাসল। আদুরে গলায় বলল, কষ্ট হয় তাহলে? ইরিনের হাসি হাসি মুখটা চুপচাপ হয়ে গেল। জবাব না দিয়ে পলকহীনভাবে আয়াজের মুখের দিকে চেয়ে রইল সে। কি নিষ্ঠুর লোক! কষ্ট দিয়ে আবার জিজ্ঞেস করছে কষ্ট হয় কি না। ইরিন কেন বলবে? কিচ্ছু বলবে না। আয়াজ ঠোঁট কামড়ে হেসে চলেছে। ইরিন রাগে আয়াজের নাক বরাবর ধারালো কামড় বসিয়ে দিল। আয়াজের হাসি বন্ধ হয়ে গেল। ব্যথায় নাকমুখ কুঁচকে বলল, হ্যাঁ, কামড়া কামড়া। কামড়ে হাড্ডিমাংস সব তুলে নে, বদ মেয়ে। আমি তো আছি শুধু তোর অত্যাচার সহ্য করার জন্য। ইরিন চট করে তার ঠোঁটে একটা চুমু খেয়ে নিল। আয়াজ স্তব্ধ। দুহাতে তাকে আঁকড়ে ধরল ইরিন। সে পরাস্ত। প্রতিবাদহীনভাবে পরাস্ত। এতদিনের রাগ, জেদ, অভিমান সব ইরিনের পাগলামির কাছে পরাজিত। একের পর এক হাঁচি দিয়ে যাচ্ছে আয়াজ। একে তো জ্বর, তার ওপর দুবার গোসল। হাঁচির সাথে শরীর গরম অনুভূত হচ্ছে। ইরিন মিটমিট করে হাসছে। রক্তচক্ষু নিয়ে তার দিকে তাকালো আয়াজ। এদিকে তার ঢাকায় আসার খবর শুনে রেশমি এসেছে দেখা করতে। ভেতরে ঢুকেই আয়াজের দিকে তাকিয়ে অবাক হয়ে প্রশ্ন করল রেশমি, তোর ঘাড়ের কাছে লাল হয়ে আছে কেন আয়াজ? নাকের ওপর কি হয়েছে? আয়াজ নির্বিকার ভঙ্গিতে জবাব দিল, আলমারির ইঁদুর কামড়ে দিয়েছে। কি? আলমারিতে ইঁদুর? হ্যাঁ। গোসলের জন্য জামাকাপড় নিব বলে আলমারি খুলেছিলাম, খুলতেই লাফ দিয়ে কাঁধে উঠে গেল। ঝেড়ে ফেলে গোসল করতে গেলাম। রেশমি চোখবর বড় করে তাকিয়ে আছে। 7 তলা ইঁদুর? তাও আলমারিতে? অবাক হয়ে বলল, তারপর?
তারপর আর কি গোসল করে কম্বলের নিচে ঢুকতেই ইঁদুরটা আবার হাজির, পুরো শরীর ঝাঁঝরা করে দিয়েছে কামড়ে। ইরিনের হাসি হাসি মুখটা চুপসে গেছে। অপ্রস্তুত ভঙ্গিতে বসে আছে সে। লজ্জায়, অস্বস্তিতে চোখমুখ, কান পর্যন্ত লাল হয়ে গেছে। মুক্তা মুখ টিপে হেসে যাচ্ছে। রেশমি মুক্তার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, সাততলায় ইঁদুর আসলো কি করে ভাবি? তোমরা ওষুধ আনোনি? ইঁদুরের কামড় কিন্তু মারাত্মক, প্লেগ রোগের সম্ভাবনা আছে। এই আয়াজ তুই টিকা নিয়েছিস তো? আয়াজ বোনের সাথে তাল মিলিয়ে বলল, টিকা? হ্যাঁ নিব। তবে এই বাসায় বোধহয় একটা ইঁদুর। আমি একটু আগেই ভাবিকে বলছিলাম ইঁদুর মারার ওষুধ আনতে হবে। রাত বিরাতে কামড় দিলে তো সমস্যা। সোহেলি আড়ালে দাঁড়িয়ে সব শুনছিলেন আর মুখ টিপে হাসছেন। ইরিন যে আয়াজের আলমারিতে লুকিয়েছিল সেটা তিনি জানতেন, কিন্তু রেশমি তো আর জানে না। সে আলমারিতে ইঁদুর ঢোকার কথা শুনে একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। আয়াজ সুযোগ বুঝে মজা নিচ্ছে। রেশমি আরও কিছু বলার জন্য মুখ খুলছিল, সোহেলি এসে তাকে টেনে ভেতরে নিয়ে গেলেন। তারপর যতটুকু বলা যায় বললেন, বাকিটুকু ইশারা ইঙ্গিতে ঘটনার সারসংক্ষেপ বুঝিয়ে দিলেন। রেশমি ভেতরে চলে গেলে আয়াজ উঠে দাঁড়াল। আজকে রাতেই আবার তাকে ব্যাক করতে হবে। ছুটি নিয়ে আসতে পারেনি। তার ডিউটির ভার অন্য একজনের কাছে দিয়ে এসেছে। হসপিটাল থেকে একটু আগেও ফোন এসেছে। ইরিন তার চলে যাওয়ার খবর শুনেছে। হা কিংবা না কিছুই বলেনি। চুপচাপ নিজের ঘরে চলে গেল। আয়াজ একটু পর নিজের জামাকাপড় গোছানোর জন্য রুমে ঢুকতেই ইরিন ফট করে রুমের দরজা বন্ধ করে দিল। ঘরের লাইট অফ। আয়াজ লাইটের সুইচ হাতড়ে লাইট অন চাইলে ইরিন বাধা দিল। লাইট বন্ধ থাক। জিরো পাওয়ারের ডিম লাইটটা অন করল সে। ড্রেসিং টেবিলের ওপর বড় মোমবাতি জ্বলছে। তার পাশে দাঁড়াল ইরিন। ওর পরনে কালো জর্জেট শাড়ি, কালো স্লিভলেস ব্লাউজের সাথে পরেছে। গলায় চিকল স্বর্ণের একটা লকেট, হাতে কালো রেশমি চুড়ি। আয়াজ হা করে চেয়ে রইল কিছুক্ষণ। তার শরীর ঝিমঝিম করছে, মোহাবিষ্ট লাগছে। দ্রুত দরজা খুলে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়িয়ে বলল, তুই আমার চাকরি খেতে চাইছিস বদমেয়ে? আমি তোকে ছাড়ব না। ছুটি নিয়ে আসি, তারপর তোর এসব ঢং আমি বের করব। ইরিন মুখ টিপে হাসছে। আয়াজ দরজার কাছে দাঁড়িয়ে বিড়বিড় করছে, কিন্তু বেরোচ্ছে না। ইরিন দুহাতের চুড়ি রিনিঝিনি বাজিয়ে বলল, আমি কি আপনাকে আটকে রেখেছি? আপনি যান। আয়াজ দরজা বন্ধ করে ফিরে এলো। ইরিন দুহাত মুখে চাপা দিয়ে হাসছে। আয়াজকে তার দিকে অগ্নিচক্ষু নিয়ে তাকাতে দেখে কাছে এগিয়ে গেল সে। নিজের ক্ষীণ কোটিতে আয়াজের শক্ত পেশিবহুল হাত দুটো রেখে ফিসফিস করে বলল, যাবেন? বাজি রাখলাম, আপনি যদি যেতে পারেন। চুপ, বেয়াদব। ইরিনের হাসি থামছে না। দুহাতে আয়াজের গলা জড়িয়ে ধরে খিলখিল করে হাসছে সে। আয়াজ বিড়বিড় করে বলল, এবার বোধহয় নিউমোনিয়া হয়ে যাবে। রাত্রিবেলা আয়াজের বুকের ওপর শুয়ে আছে ইরিন। আয়াজ ফোনে কথা বলছে। তার কথা বলা শেষ হতেই ইরিন ওর শার্টের বোতাম ঘোরাতে ঘোরাতে বলল, বাসর রাতে প্রত্যেক স্বামী তার বউকে গিফট দেয়, হিসেবমত আজকে আমাদের। এইটুকু বলে ইরিন বখাটে টাইপ একটা চোখ মারল। তুই দিন দিন ফাজিল হয়ে যাচ্ছিস ইরিন। এখন বলুন আপনি আমাকে কি গিফট দিবেন? তুই আমাকে সালাম করেছিস? বিয়ের রাতে তো বউরা স্বামীদের পা ছুঁয়ে সালাম করে। ঈষৎ শখ কত। তাহলে আবার গিফট চাইছিস কেন? কিপটুস একটা। হ্যাঁ কিপটুস। আয়াজ উঠে ফ্রেশ হতে চলে গেল।
ফ্রেশ হয়ে বেরোতেই ইরিন টুক করে তাকে সালাম করে বসল। আয়াজ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। যেন হঠাৎ করে কি ঘটেছে বুঝতে পারছে না সে। ইরিন গুটি গুটি পায়ে তার বুকের কাছে সরে এসে অভিমানী কণ্ঠে বলল, আমার কোনো গিফট লাগবে না। আপনি শুধু সারা জীবন আমাকে এভাবে ভালোবাসবেন তাহলেই হবে। আপনি আমাকে ভুল বুঝলে আমার ভীষণ কষ্ট হয়। আমি সবার মতো বলতে পারি না, কিন্তু আমার কষ্ট হয়, খুব কষ্ট হয়। আয়াজ মুচকি মুচকি হাসছে। ইরিন ফুপিয়ে উঠে বলল, আপনি যা বলবেন আমি তাই করব। আর কোনো পাগলামি করব না। কিন্তু আপনি আর কখনো এভাবে রাগ করে চলে যাবেন না। বলুন যাবেন না? যাব না। গেলে? আয়াজ মিটমিট করে হাসতে হাসতে বলল, যাব কিভাবে? তুই নিজেই তো গিলে নিয়েছিস। ইরিন লজ্জা পেয়ে বলল, যা। আয়াজ শব্দ করে হাসছে। কি সুন্দর লাগছে তার হাসিটা। ইরিন ঠোঁট কামড়াল। আর একটু জ্বালাবে নাকি মানুষটাকে? পরে ভাবল না, সে তো ভালো হয়ে যাবে বলে প্রতিজ্ঞা করেছে। আয়াজ একেবারে ওর কানের সাথে ঠোঁট লাগিয়ে ফিসফিস করে বলল, আরেকটু পাগলামি তুই করতেই পারিস হরিণ। আমি কিছু মনে করব না। সমাপ্ত।